প্রিয় দর্শক, আপনাদের স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। বৈশাখী টেলিভিশনের সমসাময়িক বিষয়ভিত্তিক আলোচনার নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার। প্রতিদিনের মতো আজও নির্ধারিত একটি বিষয়ে কথা হবে। আজকের আলোচনার শিরোনাম তারুণ্যের মন, তারুণ্যের ক্ষত, সকলের করণীয়। কথা বলার জন্যে একজন অতিথি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, তার সঙ্গে পরিচয়ের পর্বটি সেরে নিচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক আরিফ চেত্তিক। অতিথির সঙ্গে কথা হবে আজকের নির্ধারিত বিষয়, তবে তার আগে এক নজর দেখে নিচ্ছি বৈশাখী সংবাদের শিরোনাম। শিক্ষার্থীদেরকে ঢাল বানিয়ে বিএনপি জামাত জঙ্গিরা ধ্বংসযজ্ঞ চালিয়েছে, শক্ত ব্যবস্থা নেবেন ব্যবসায়ীদেরকে জানিয়েছেন প্রধানমন্ত্রী। পরিস্থিতি স্বাভাবিক হলেই কারফিউ উঠবে। কলকারখানা খোলার ও ইন্টারনেট চালুর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা, অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি। আগামীকালও দেশে সাধারণ ছুটি দিয়েছে সরকার। আজ শান্ত সারা দেশ, মানুষের চলাচল সীমিত। বিকেল 5টা থেকে আবার কারফিউ চলছে। পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে বলেছেন সেনাবাহিনী প্রধান। সন্ত্রাসী হামলা ও আক্রমণকারীদেরকে দ্রুত আইনের আওতায় আনার অঙ্গীকার জানিয়েছেন আইজিপি। এবং রাজধানীতে দুর্বৃত্তদের সহিংসতার আগুনে পড়েছে মেট্রো রেল স্টেশন। মিরপুরের 2 স্টেশনে অকল্পনীয় তাণ্ডব চালায়, চালু করতে দীর্ঘ সময় লাগবে। প্রিয় দর্শক, শুনছিলাম বৈশাখী সংবাদের শিরোনাম। যাচ্ছি আলোচনায় আজকের অতিথি আরিফ চেত্তিকের সঙ্গে। কোটা সংস্কারকে ঘিরে যে আন্দোলন, সেই আন্দোলনের ধারাবাহিকতায় নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে দেশ গিয়েছে। সেখানে আন্দোলন ছিল, এক পর্যায়ে সেখানে আমরা সহিংসতা দেখেছি। আদালতের কাছ থেকে একটি রায়ের অপেক্ষা ছিল, সেই রায়টি আমরা হতে দেখেছি এবং সম্ভবত আগামীকাল সেই রায়ের আলোকে প্রজ্ঞাপন জারি হতে যাচ্ছে। এবং ধরে নেওয়া যায় আমরা প্রজ্ঞাপনের বিষয়গুলো কি থাকছে সেটি আমরা অল্প বিস্তর জেনেই গেছি, যে গাইডলাইনটি আদালত থেকে দেওয়া হয়েছে সেটি মেনেই হবে। তাহলে 93% উন্মুক্ত থাকছে সকলের জন্য, আর 7% হচ্ছে হলো মুক্তিযোদ্ধাদের সন্তান এবং আপনার হচ্ছে হলো ক্ষুদ্র নৃগোষ্ঠী, তারপরে হচ্ছে তৃতীয় লিঙ্গ, প্রতিবন্ধী, তাদের সবার মিলে এই দাঁড়াচ্ছে কোটার আকার। তো ধারণা করা হচ্ছে যে এর ভেতর দিয়ে হয়তো সাম্প্রতিক দ্বন্দ্ব বিসম্বাদের যে পরিস্থিতি তৈরি হয়েছিল তার একটি অবসান ঘটতে যাচ্ছে। কিন্তু যা ঘটে গেল সেটি অনেক বড় একটি অধ্যায় এবং সেখানে অনেক পক্ষের অংশগ্রহণ ছিল। যারা আন্দোলনকারী তারা ছিলেন সরকার, এর সঙ্গে নানাভাবে নিজস্ব মত দিয়ে কিংবা সক্রিয়তা দিয়ে অনেকেই সম্পৃক্ত ছিলেন এবং এই পুরো ঘটনার ভিতরে সম্পৃক্ত সকল পক্ষেরই নিজস্ব একটি মনস্তাত্ত্বিক একটা জায়গা ছিল এবং সেখানে অনেকেই আহত হয়েছেন, অনেকেই বিব্রত বোধ করেছেন, অনেকেই আক্রমণের শিকার হয়েছেন, এরকম নানা ঘটনাবলী আছে। আমি পুরো গোটা বিষয়টাই নিয়েই আমরা একটা আলোচনা করব। যদিও আমাদের আলোচনার শিরোনাম তারুণ্যের মন, তারুণ্যের ক্ষত, সকলের করণীয়, এটি আমাদের আলোচনার মূল জায়গায়, কিন্তু এটাকে কেন্দ্র করে পুরো বিষয়টাই নিয়ে আমরা আলোচনা করবো। আর ঠিক আপনার কাছে প্রথমে যে জায়গাটায় যাব সেটা হচ্ছে আপনার কি মনে হচ্ছে সবশেষ যে সিদ্ধান্ত অর্থাৎ প্রজ্ঞাপন জারির যে পর্যায়ে, এই পর্যায়ে এসে দাঁড়িয়ে আপনার কি মনে হচ্ছে গোটা বিষয়টিকে? আমার পর্যবেক্ষণ বলে এখন প্রজ্ঞাপনের মাধ্যমে এই আন্দোলনটা থেমে যাবে, এই আন্দোলনটা স্থিমিত হয়ে যাবে। এখন যে জিনিসটা ঘটবে, যারা বিভিন্ন জায়গায় ভাঙচুরের সাথে জড়িত ছিল, সন্ত্রাসের সাথে জড়িত ছিল, তাদেরকে চিহ্নিত করা হবে এবং তাদের বিষয়টা হয়তো আইন শৃঙ্খলা বাহিনী তাদের মতো করে দেখবেন। কিন্তু সাধারণ ছাত্রছাত্রী যারা আবেগের জায়গা থেকে সেখানে গিয়েছেন, বিশ্বাসের জায়গা থেকে গিয়েছেন, আমার মনে হয় তারা ক্লাসে ফিরে যাবেন এবং সেই জায়গাটায় ক্ষয়ক্ষতি যেটা হয়েছে সেটা আমাদের সকলের হয়েছে। ক্ষয়ক্ষতিটা আসলে আন্দোলনকারীদের হয়েছে তা নয়, এই ক্ষতিটা আমাদের সকলের হয়েছে, দেশের ক্ষতি হয়েছে, সেটা প্রাণহানি বলুন আর সম্পদহানি বলুন। এই ক্ষতটা আমাদেরকে বয়ে বেড়াতে হবে। সম্পদের যে ক্ষতি হয়েছে সেটা হয়তো ক্ষতিপূরণ হবে একটা সময়। আমাদের যে প্রাণগুলো ঝরে গেছে সেগুলো আর আমরা ফেরত পাবো না। এটা আমাদের জাতিগতভাবে একটা দুর্ভাগ্য যে খুবই ছোট একটা ইস্যু নিয়ে আমাদেরকে এই এত বড় একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হবে। আজকে আপনি যে টপিকটা নিয়েছেন, আমার কাছে টপিকটা খুব ভালো লেগেছে এই কারণে, এই সময়ে এসে আসলে আমাদের এখন এই প্রশ্নে যাওয়া উচিত যে আমাদের তরুণরা, যাদেরকে আমরা জেন জি বলছি বা জেন আলফা বলছি, সম্পূর্ণ নতুন একটা প্রজন্ম, তাদের ভাবনা চিন্তার সাথে আমরা কি কানেক্ট করতে পারছি? যদি না পেরে থাকি,
আমাদের যে দীর্ঘদিনের যে এফোর্টটা, আমাদের জেনারেশনের যে এফোর্টটা, সেটা কোথায় গিয়ে দাঁড়ালো, এই জায়গাগুলো এখন আমার মনে হচ্ছে পুনর্মূল্যায়নের প্রয়োজন আছে। এবং সেই মূল্যায়নটা যদি আমরা করতে পারতাম তাহলে এত বড় ঘটনাটা ঘটতো না। এখানে একটি বিষয়, আন্দোলনের একদম শুরু থেকেই আপনি সর্বশেষ আলোচনায় যে জায়গাটায় ছিলেন, যে বলছিলেন যে তাদের কথাগুলো বুঝতে পারছে কিনা, বা তাদের যে ভাষা, তারা যা বলতে চাইছে সেটি সঠিকভাবে বুঝতে পারা যাচ্ছে কিনা, এবং যাদের বোঝা উচিত ছিল তারা ততটা প্রজ্ঞার সঙ্গে সেটি বুঝতে চেয়েছেন কিনা, এই জায়গাগুলোতে কিন্তু একটা বড় আলোচনার একটা পরিসর আছে। একটু সংক্ষেপে সেই জায়গাটা একটু শুনি, যে আপনার কি মনে হয় পরস্পরকে কি আসলে সঠিকভাবে বুঝতে পেরেছে? না, আমাদের একটা বড় জেনারেশন গ্যাপ তৈরি হয়ে গিয়েছে। এটার বিভিন্ন কারণ আছে। আপনি যদি দেখেন এটার মূল সূত্রপাত যদি আমি বলি, মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের পরে হঠাৎ করে ওদিন রাতে কিন্তু আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে বিশেষ করে আমাদের তরুণরা বেরিয়ে আসলাম, খুবই আপত্তিকর একটা স্লোগান তারা দিল। এই জায়গাটায় এসে কিন্তু আমার মতো আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনার সাথে দীর্ঘদিন ধরে বিশ্বাস করি, কাজ করি, আমরা খুব মর্মাহত হলাম। মানে কোটা, যেমন আমি ব্যক্তিগতভাবে দীর্ঘদিন ধরে, এখন থেকে না, 18 সালের আন্দোলন থেকে বলছে যে এই কোটা সিস্টেমটার অবশ্যই পুনর্মূল্যায়ন প্রয়োজন, এটা মানে অনেক ছোট করা প্রয়োজন, এবং কোটা যে সংস্কার করতে হবে, আমার মনে হয় যে জাতির অধিকাংশ মানুষ, সরকারের বাইরে যারাই আছেন, মোটামুটি একমত ছিলেন। এই জায়গাটায় এসে তারা যখন এই স্লোগানটা দিলেন, এবং আপনি দেখবেন আমাদের মোহাম্মদ জাফর ইকবাল স্যার খুব বিক্ষুব্ধ একটা প্রতিক্রিয়া দিয়েছিলেন, এবং তারপরে আমি লিখেছিলাম যে আমাদের এই প্রতিক্রিয়া দেওয়াটা শোভন হচ্ছে না, আমাদেরকে এখন আমাদের নিজেদের কাছে প্রশ্ন করতে হবে এত কিছুর পরে কেন এই স্লোগানটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলো, যেটা 90-এর দশকে কল্পনাই করা যেত না। মানে সাধারণ ছাত্রছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বলেন, যারা এইসব রাজাকার স্লোগান দিত তাদেরকে প্রতিহত করত, সাধারণ ছাত্রছাত্রী, সংগঠন লাগতো না। সেই প্রক্রিয়ার মধ্যে এখন আমাদের সন্তানরা এই স্লোগানটাকে গায়েই মাখলো না কেন, এই প্রশ্নগুলো আমাদের করতে হবে। এখানে হচ্ছে কি, বিভিন্ন কারণে। একটা জিনিস হচ্ছে, সরকার দীর্ঘদিন ধরে একটা সরকার আছে, আমাদের এই যে প্রজন্ম এখন যারা আন্দোলন করছে তাদের বয়স হচ্ছে ধরুন 20 বছর। যখন বিএনপি জামাত এই দেশের সরকারে ছিলেন তখন তাদের গড় বয়স ছিল 3 বছর, তারা এটার কিছুই দেখে নাই। সুতরাং তারা এর প্রত্যক্ষদর্শী না। আমরা এর আগের প্রজন্ম আমরা যারা 90 দশকের ছাত্র সংগঠনগুলো বা ছাত্র রাজনীতিকে কাছাকাছি দেখেছি, আমরা অনেক বিভৎস অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি। আমাদের ধরেই নিয়েছি যে অনার্স পাস করতে 8 বছর লাগবে, কারণ ক্যাম্পাস বন্ধ হয়, আবার খুলে, সেশন জট। আমাদের অভিজ্ঞতার কারণে আমরা এক ধরনের মূল্যবোধের মধ্য দিয়ে তৈরি হয়েছে, একটা সংগ্রামের মধ্য দিয়ে আমাদের প্রজন্ম বড় হয়েছে। এই প্রজন্ম কিন্তু সম্পূর্ণ ভিন্ন ধারা বড় হয়েছে। তাদের যে দেখার দৃষ্টিভঙ্গি, সেটার সাথে সরকারের একটা গ্যাপ ছিল। এই গ্যাপটা ছিল বলেই কিন্তু আলোচনাটা আরও আগে হতে পারতো, বা এখন যে জিনিসগুলো হচ্ছে প্রথাগত রাজনীতি দিয়ে আজকের প্রজন্মের সাথে রাজনীতি করা যাবে না। প্রথাগত যে আজকের প্রজন্মই হয়তো আগামীর প্রথা তৈরি করবে। হ্যাঁ, এটাই আমি বলছি যে প্রথাগত রাজনীতি যেটাতে আমরা অভ্যস্ত, এটা দিয়ে আমরা আর তাদের সাথে যোগাযোগ করতে পারবো না। তাদের সাথে যোগাযোগ করতে হলে এখন তাদের ভাষা বুঝতে হবে, তাদের মনস্তাত্ত্বিক পরিবর্তনটা বুঝতে হবে, কারণ আর এখন বিশ্বায়নের যুগ, প্রত্যেকের হাতে মোবাইল, এবং তারা ইন্টারনেটের মাধ্যমে, আমার মেয়ে যতটুকু জানে আমি আসলে অতটুকু জানি না। আমার মেয়ে যেভাবে এখন বলতে পারছে আমাকে যে কেন জো বাইডেন এর পদত্যাগ করার বা নির্বাচন থেকে সরে যাওয়াটা অবধারিত ছিল, কেন কমলা হ্যারিসের কী অবস্থা, কারা কি সাপোর্ট দিচ্ছে, আসলে আমরা পত্রিকা পড়ার জেনারেশন, এত ডেপথে তাদের মতো ইনফরমেশনের ফ্লোটাতে আমরা নাই। সুতরাং এই জায়গাগুলো ভেবে আমাদেরকে কিছু জিনিস মাথায় নিতে হবে, যে আমাদের দীর্ঘগত 15 বছর ধরে কিন্তু পাঠ্যপুস্তকে অনেক বেশি মুক্তিযুদ্ধের কথা বলা হয়েছে, অনেক বেশি এই স্পিরিটগুলো বলা হয়েছে, কিন্তু আমাদের সময় কিন্তু আমরা সেগুলো পাই নাই। আমাদের সময় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত ছিল, আমরা বইয়ে যা পড়েছি বাস্তবে কিন্তু পরবর্তীতে দেখেছি যে তার সাথে যোজনযোজন্দ। কিন্তু আমরা যদি ধারণ করতে পারি কেন এই প্রজন্ম পারলো না, তাদের সাথে আমরা কোথায় মিস করলাম, এটার সম্পূর্ণ দায়িত্ব আমাদের প্রজন্মের। আমরা যারা আগে, আমরা যারা পিতামাতা আছি, আমরা যারা শিক্ষক আছি, আমরা যারা সমাজের দায় অগ্রজদেরকেই নিতে হয়। না, এটা নিতেই হবে, এবং নিয়ে থেমে থাকলে হবে না, নিয়ে এখন খুব সিরিয়াসলি ভাবতে হবে যে কিভাবে আমরা এই কানেকশনটা তৈরি করব। যদি এই কানেকশনটা আমরা তৈরি করতে না পারি, আমার কাছে আপনি একটু আগে যে ইঙ্গিত দিয়েছেন, নতুন ধারার রাজনীতি আসবে, নতুন ধারায় বাংলাদেশ যাবে, সেখানে আমরা অপাংক্তেয় হয়ে যাব, সেখানে আমি যদি বলি আমাদের আর সেই প্রয়োজনটা থাকবে না, প্রয়োজনটা ফুরিয়ে যাবে হয়তো। আমরা এই আন্দোলন আমরা ধরে নিচ্ছি যে আসলে এটা আস্তে আস্তে একটি সমাধানের জায়গায় যাচ্ছে, সমাধানের জায়গায় যাবে, কিন্তু
কিছু ক্ষোভ তো রয়েই যাবে, কিছু ক্ষোভ দীর্ঘমেয়াদী হবে। সেক্ষেত্রে সাময়িক যে ক্ষোভ এবং দীর্ঘমেয়াদী যে ক্ষোভ, সেই জায়গাগুলো কি হতে পারে আপনার মনে হয়? এই আলোচনাটা আবার সম্পূর্ণ আলাদা একটা আলোচনা চলে যাচ্ছে আমরা এখন। এই যে ক্ষতিটা হয়েছে, জনমনের একটা বিশ্বাস যে এই ক্ষতিটা এড়ানো যেত যদি গভর্নমেন্ট আরো মমতার সাথে, আরো সিরিয়াসনেস সাথে জিনিসটা ডিল করত। সরকারের যে মনোভাব আমি টের পেয়েছি, আমি যাদের সাথে কথাবার্তা বলার বা যাদের কথা শোনার আমার সুযোগ হয়েছে, তারা এটাকে খুব স্বাভাবিকভাবে নিয়েছিলেন। ভাই আমরাও কোটা চাই না, তোমরাও কোটা চাও না, ওয়েট ফর দ্য কোর্ট, কোর্টে এটা সমাধান হয়ে যাবে। তারা এই জিনিসটাকে, এখানে যে তৃতীয় পক্ষ ঢুকতে পারে বা বিভিন্ন ধরনের গুজব তৈরি হতে পারে, এই আন্দোলন যে যারা আন্দোলন করছেন একটা সময় তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, এই বিষয়গুলো তারা এত গুরুত্ব দিয়েছেন বলে আমার কাছে মনে হয় নাই। সেই গুরুত্ব না দেওয়ার কারণে আমরা সকলেই এটার ভুক্তভোগী হলাম। এখন আপনি ঠিকই বলেছেন, একটা গোটা প্রজন্মের কাছে ক্ষোভটা রয়ে গেল। আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, আজকে যারা কোটা বিরোধী আন্দোলনে যারা লড়াই সংগ্রাম করেছে, এই প্রজন্ম কিন্তু নিরাপদ সড়ক চাই আন্দোলন 2016 সালের ছেলেমেয়েরা, এরাই কিন্তু স্কুলে একবার করেছে এবং তারা যখন এখন বিশ্ববিদ্যালয় পর্যায়ে এসে আবার তারা এই আন্দোলনটা করলো, তারা কিন্তু আগেরটাতেও এক ধরনের বিজয় নিয়ে গিয়েছে, এবারেরটাও বিজয় নিয়ে গিয়েছে, কিন্তু এটার মূল্য তাদেরকে এবার অনেক বেশি চুকাতে হয়েছে। এটা তারা সহজে ভুলবে বলে আমার কাছে মনে হয় না। সেটা যাতে এই ক্ষোভ যাতে প্রশমিত হয়, এই কষ্টটা, আমি বলবো না যে এই কষ্ট থাকবে না, তাদের সহপাঠীরা মারা গেছে, তাদের সহপাঠীরা আহত হয়েছে, তারা নিজেরা আহত হয়েছে, এই কষ্টটা তাদের থাকবে, কিন্তু তাদের সম্মান প্রদর্শন, সহমর্মিতা প্রদর্শনের মধ্য দিয়ে আমার কাছে মনে হয়, আমি ওই যে আগে বলেছিলাম, এখন তাদের ভাষা শুনতে হবে, তারা কি বলতে চায় এটা আমাদেরকে ফিল করতে হবে, এবং এই কষ্টটা তাদের সমবেথী যদি তারা দেখে আমরা হয়েছি, একটা সময় হয়তো এই কষ্টটা কমবে, সময়ের সাথে সব কিছু একটু কমে। কিন্তু যদি আমরা এমন কোনো ভাষা ব্যবহার করি, এমন কোনো আচরণ ব্যবহার করি যে আমাদের কিছু যায় আসে না, এটা যদি কোথাও থেকে ব্যবহার করি, তাহলে আমার মনে হয় এই প্রজন্মের সাথে আমাদের যে দূরত্ব তৈরি হবে, এই দূরত্ব আর খুব সহজে গুছিয়ে ওঠা যাবে না। একটু আসতে চাইছি আন্দোলন উত্তরকালের যে সহিংসতার যে জায়গাটি, সেখানে একটু আসতে চাইছি। আমরা হঠাৎ করেই দেখলাম যে বড় ধরনের সহিংসতা, সহিংসতারও একটা ধরন থাকে, তারও একটা ব্যাকরণ থাকে, তো এটা একটু খুব দ্রুত যেটাকে বলে একদম ছড়িয়ে পড়া সহিংসতার একটা জায়গা। তো এর জন্যে সরকারের পক্ষ থেকে কোনো না কোনো রাজনৈতিক দলকে দায়ী করা হচ্ছে, এবং যাদেরকে দায়ী করা হচ্ছে তারা যে অতীতে দায়ী ছিল সেটাও আমরা দেখেছি। তো এই জায়গা থেকে যে আলোচনাটা হচ্ছে বা যে আলোচনাটা হতে পারে, সেটা হচ্ছে যে আগেও তারা পেরেছে, এখনও তারা পারছে, তার মানে কি তাদের সক্ষমতা কমছে না? যদি না কমে থাকে, হ্যাঁ, তাহলে অন্যরা কি করলেন? তাদের সক্ষমতা কমার কথা না, এটা কিন্তু একটা ট্রেন্ড প্রফেশনাল কোরামের মধ্য দিয়ে চলে। আমরা জানি এখানে অনেক সংগঠন আছে, বিশেষ করে আমি জামাত শিবিরের কথা বলব, ভেরি স্ট্রাকচার্ড সংগঠন। এইটার সাথে কিন্তু যে আমাদের যে সিজনাল পলিটিক্স আছে, যে আমরা শীতকালে একটু বেশি করি, বৃষ্টিকালে বর্ষাকালে ঘরে ঢুকে যাই, শীতকালে একটু হরতাল দিই, মিছিল দিই, এইটার সাথে কিন্তু ওদের রাজনীতি না। ওদের রাজনীতি খুবই স্ট্রাকচার্ড একটা পলিটিক্স, এবং তারা ধাপে ধাপে প্রমোশন পেয়ে পেয়ে হন। মানে আমাদের এই দেশে হয় কি, অন্যান্য রাজনৈতিক দল নেতার ছেলেই তো সভাপতি হবে, নেতার ছেলে উপজেলা চেয়ারম্যান হবে, এমপি সাহেবের বউ ভাইস চেয়ারম্যান হবেন, ওই রাজনীতি কিন্তু তাদের না। সুতরাং স্ট্রাকচার জায়গায় তাদের পক্ষে মোবিলাইজ করার সুযোগ, সুবিধা, শক্তি সবই আছে। তারা যে জায়গাটায় আটকে গিয়েছে, যেহেতু তাদের বড় সমস্যাটা হচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে, বাঙালি যেহেতু ওই জায়গাটা খুবই, মানে আপনার সাথে আমার রাজনৈতিক ঝগড়া হতে পারে, বিভিন্ন ইস্যু নিয়ে ঝগড়া হতে পারে, কিন্তু মুক্তিযুদ্ধের জায়গাটা যেহেতু খুবই কোমল একটা জায়গার মধ্যে বাংলাদেশ দাঁড়িয়ে আছে, ওই জায়গার বিরোধিতার কারণে তারা কিন্তু মাস পিপুলের সাপোর্ট পায় না। কিন্তু মাস পিপুলের সাপোর্ট না পেলেও তাদের স্ট্রাকচারাল যে ধ্বংসাত্মক কার্যক্রম করার যে ক্ষমতা, যে ক্যাপাসিটিটা, যোগাযোগ করার যে ক্ষমতাটা, খুব দ্রুত 20,000 50,000 লোক নামিয়ে ফেলার সারা বাংলাদেশের যে সুবিধাটা, এই স্ট্রাকচার তাদের আছে। এখন আপনি বলবেন যে কেন এটাকে এতদিন ধরে লড়াই করে করে, তাহলে তোদের সক্ষমতাটা কমিয়ে আসার কথা ছিল, যেটা ধরেন আবার জঙ্গিদের ক্ষেত্রে হয়েছে। জঙ্গিদের ব্লগার কিলিং বা অন্যান্য কিলিং কিন্তু এখন অনেক নাই বললেই চলে, বিকজ ওই জায়গাটায় সরকারের এক ধরনের সাফল্য আছে।
এইটা যেহেতু একটু পলিটিক্যালি মোটিভেটেড, এখানে কেন সাফল্য নাই? সাফল্য না থাকার কারণ সরকারের ব্যর্থতা। কেন ব্যর্থতা? প্রথম কথা হচ্ছে কি, দীর্ঘদিন ধরে যখন আপনি ক্ষমতার মধ্যে থাকবেন, একটা আরাম আয়েশের মধ্যে থাকবেন, তখন এখন কি বলবেন, আপনার গোয়েন্দা সংস্থার যারা আছেন তারা তখন দেখবেন যে অনেকটাই দেখবেন যে এরা ফেসবুক স্টার হয়ে গেছেন। আমি নাম উল্লেখ করতে চাচ্ছি না কাউকে, কিন্তু এই ধরনের অনেক কাহিনী আছে। বোঝা যাচ্ছে যে দেশের মূল গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে তারা ভাবনা চিন্তা কম করেন। এর চেয়ে বেশি আমাদের কোন নায়িকার সংসার ভেঙে যাচ্ছে, কোন গায়িকার কিছু একটা হচ্ছে, কোন গায়কের কিছু হচ্ছে, এগুলো নিয়ে ব্যস্ত। আপনি দেখবেন ফেসবুকে, মানে আমি কারোই নাম উল্লেখ করছি না, কিন্তু এই ধরনের অফিসাররা আমাদের আছেন। তো সেই জায়গায় ঢাকা শহরের গুরুত্বপূর্ণ এতগুলো স্থাপনা মাত্র কয়েক ঘন্টার মধ্যে কিন্তু হয়েছে। আমাকে একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, যিনি দেখেছেন, যিনি নিজে একটা সময়ে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত একজন লোক ছিলেন, ঘটনাচক্রে উনি ওইখানে ছিলেন, ওনার বাসা ওইখানে। উনি বললেন যে যারা এই এক্সপ্রেসওয়েটা, মহাখালীর এক্সপ্রেসওয়ের জায়গাটা পুড়িয়েছে, খুবই ট্রেন দক্ষ লোকজন ছিল। এটা কিন্তু আন্দোলনকারীরা না, আন্দোলনকারীরা বেশ দূরে মিছিল করছে, বাট তারা খুব কুইক এসেছে, ঘটনাটা ঘটিয়েছে, এবং কালো ধোঁয়া যখন অনেক বেশি হয়েছে তখন ওনারা নোটিশ করেছে যে এইখানের মধ্যে পোড়ানো হয়েছে। এবং তখন হয়তো সাধারণ আন্দোলনকারীরা ভেবেছেন যে আমাদেরই কেউ করেছে, তারাও হয়তো একটু ক্রেডিট নেওয়ার চিন্তা করেছেন বা কিছু একটা, বা এইটাও হয়তো তাদেরই লোক থাকতে পারে। সুতরাং দেখা যাচ্ছে যে তাদের ক্যাপাসিটি কমে নাই, তাদের ক্যাপাসিটি জায়গায় আছে, এবং তারা এত দ্রুত সময়ের মধ্যে ডিসিশনটা কোন জায়গায় আপনি দেখেন, বৃহস্পতিবার, বুধবারে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো খালি করে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই ধরে নেওয়া হয়েছিল বৃহস্পতিবারে একটু স্তীমিত হবে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে একটু আন্দোলন থাকবে, কলেজগুলোতে থাকবে, এটা মানে বুঝাই যাচ্ছিল, বাট একটু যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় একটা বড় কেন্দ্র, এটা যখন বন্ধ হয়ে গেছে এখানে থাকবে। কিন্তু এর মধ্যে তারা ডিসিশন নিয়ে এই জায়গাটাকে পুড়িয়ে ভাঙচুর করে, আপনি দেখেন আমরা এরশাদ বিরোধী আন্দোলনে একবারে সামনের কাতারে কর্মী ছিলাম, তখনও কিন্তু বিটিভি ভবনের বাইরে থেকে দু চারটা ঢিল মারা ছাড়া কিছুই করা যায় নাই। সেই বিটিভি ভবন কিন্তু কয়েক ঘন্টা দখলে ছিল, অকুপাইড ছিল সেটা। হ্যাঁ, একেবারে দখল ছিল। আমরা যদি এটা বলি, একটা সময় আমরা দেখতাম যখন সামরিক শাসকরা এই দেশে আসতেন, প্রথমে গিয়ে বন্দুক দিয়ে বিটিভি দখল করতেন এবং ওইখান থেকে বক্তৃতা দিতেন। সেই পর্যায়ে চলে গিয়েছিল এই জায়গাটা। তাহলে রাষ্ট্রের ভালনারেবিলিটির জায়গাগুলো কোথায়? এই যে একটা ইন্টারনেটের কিছু জায়গা আছে মহাখালীতে, আমি এখন নাম বলে আরো লোকজনদের চিনিয়ে দিচ্ছে না, এত হেলাফেলা করে, এর আগেও একবার আগুন ধরেছে এখানে, এত হেলাফেলা করে একটা ভবনের মধ্যে এগুলো রাখা হয়েছে যে এটা যে কেউ গেলে 5 জন লোক গিয়ে কিন্তু এটা ভেঙে ফেলতে পারে, 10 জন লোক গিয়ে এটা পুড়িয়ে ফেলতে পারে, খুব বেশি লোক লাগে না। তো এইটা যে একটা কি স্থাপনা, এটাকে যে একটা ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে রাখতে হবে। আজকে যে দেশের অর্থনীতি ভুগছে এটার জন্য, যে আজকে এখন পর্যন্ত আমরা ইন্টারনেট পাই নাই, আজকে প্রায় 4-5 দিন হয়ে গেল, ব্যবসা বাণিজ্যের অবস্থা ভয়াবহ। সো এটা যে একটা কি স্থাপনা, এটা তো বুঝতে হবে। আমরা একটু তথ্য দিয়ে রাখি আপনাকে, সম্পূরক তথ্য। সেটা হচ্ছে যে বিজিএমই তাদের একটা ক্ষয়ক্ষতির একটা হিসাব দিচ্ছে। সেটা হচ্ছিল যে শুধুমাত্র কাজ বন্ধ থাকার কারণে, অন্য না, যে প্রতিদিন যে কাজ বন্ধ থাকছে তাতে দৈনিক তাদের প্রায় 1600 কোটি টাকার মতো তাদের লোকসান। তা যাবে, এর বাইরে কিন্তু আমাদের সফটওয়্যার মানে সফটওয়্যার তৈরি পোশাক খাতের কথাই বললাম, তাদেরকেই প্রতিদিন, হ্যাঁ, তাদেরকে এইটাতে যেটা হচ্ছে, আজকে আমার সাথে একজন তৈরি পোশাক কারখানার একজনের কথা হচ্ছিল, তার জাপানের 2 জন বায়ারকে এই প্রথম চায়না থেকে ওনারা মুভ করে বাংলাদেশে নিয়ে আসছিল। তারা রিলাক্টেন্ট, আসতে চায় না এই সব শুনে, এবং তাদের সাথে কোনো যোগাযোগ হচ্ছে না, মানে জাস্ট প্রথম অর্ডারটা প্লেস করার ক্ষেত্রে। উনি বলছে যে আমার এই অর্ডারটার ক্ষতি নিয়ে আমি ভাবছি না, এই বায়ারকে হারানো মানে হচ্ছে আমার 10 বছরের প্রোগ্রেস হারানো। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে যারা কাজ করেন বা আমাদের মানে টোটাল আইটি সেক্টরের একটা বিরাট সংখ্যক অনেকই আপনার লক্ষ লক্ষ আউটসোর্সার এখানে থাকেন, ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই জায়গাটায় আপনি ইন্টারনেটের মতো একটা সেবাকে সিকিউরিটি করতে পারেন না, সিকিউরিটি দিতে পারেন না। হ্যাঁ, আপনি জামাত শিবিরে দিবেন, বিএনপিরে গালি দিবেন, বা ঠিক আছে সবাই দায়ী, আপনি কি করেন? এই প্রশ্নগুলো কিন্তু আমাদের করা উচিত। আমরা প্রতিবারই হয় কি, যেহেতু ভিকটিম হয়ে যায় আমরা ভিকটিমের পক্ষে থাকি, আমরা দরদ দিয়ে জিনিসগুলো দেখি, কিন্তু এইগুলো আসলে কিন্তু এখন প্রশ্ন করার জায়গা আছে যে রাষ্ট্রের কি জায়গা, ইন্টারনেট আপনি কি সব ভবনগুলো ভাড়া করে এখানের মধ্যে রেখে দিয়েছেন, এগুলোর দেয়াল নাই যথেষ্ট, এগুলার মানে যে কেউ কিন্তু এটার মধ্যে ঢুকে। এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে এখানে কি পুরো দায়টা কি সরকারের হবে? কারণ যেহেতু এটা বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান সেটা এটা অপারেট করছে, হ্যাঁ, রেন্ট তারা নিয়েছে, হ্যাঁ, যেটা করতে পারে সরকার সেটা ছিল যে যেহেতু একটি ভবনে না, এটা সরকারকে নিতে হবে, সরকারকে নিতে হবে। আপনি ওষুধ বানায় প্রাইভেট সংগঠন, এই ফার্মাসিগুলো, এখন সে একটা ভুল ওষুধ বানিয়ে ছেড়ে দিবে, এটা রেগুলেট করার দায়িত্ব কার? সরকারের। তারপরে যখন চাল ডাল এগুলো আমদানি করে
অধিকাংশ আন্দোলন বেসরকারি আমদানিকারক। এখন এনেই তো সে সোয়াবিন তেল যদি বলে 5,000 টাকা লিটার, সরকার এটাতে হস্তক্ষেপ করে। কারণ হচ্ছে কি, এইগুলোর সাথে তো রাষ্ট্র এবং রাষ্ট্রের ইকোনমি জড়িত। আপনি এটাকে প্রাইভেট সেক্টর ছেড়ে দিয়েছি, ওর যেখানে ইচ্ছা করে ফেলবে তা কিন্তু না। আপনি যখন প্রাইভেট সেক্টর এই কাজটা নিবে, যারা এটা দায়িত্ব নিচ্ছে তাদেরকে আপনার বলতে হবে যে ভাইয়া তুমি যখন থামবা, তুমি তো আটকাবা না, রাষ্ট্র আটকাবে, সরকার আটকাবে, দেশ আটকাবে। সুতরাং তোমাকে মিনিমাম এই ক্রাইটেরিয়া মেনেই তোমাকে এই ব্যবসা করতে হবে। তুমি আমাকে কি স্থাপনার সিকিউরিটি দিতে হবে, প্রয়োজনে আমি তোমাকে সিকিউরিটি দেবো। এগুলো কিন্তু আছে। একটা সময় কিন্তু মানে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান একসময় আনসার বাহিনী ভাড়া করে নিয়ে যেত। মানে আমরা যখন প্রথমে আশুলিয়ার দিকে, সাভারের দিকে শিল্প কারখানাগুলো গিয়েছে, আমরা দেখেছি ভাড়া আনসার, সরকারি আনসারই কিন্তু তারা নিয়ে যেতেন। তো সরকারেরও নিরাপত্তা দেওয়ার ব্যাপার আছে এবং সরকারের এই জিনিসগুলো কিন্তু বোঝার ব্যাপার আছে। আচ্ছা, আমরা দেখি যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর দুর্গতদের পাশে দাঁড়ায়, এইটাই তাদের মূল কাজ, এবং এর বাড়তি আসলে ওই কাজটাও তারা যে পুরোটাই করতে পারছে তারা, সুতরাং বাড়তি কাজ করার তো প্রশ্নই আসে না, আর বাড়তি কাজ করার প্রয়োজনও নাই, তারা তাদের কাজটাই করবেন। তো এরকম একটি অধিদপ্তরের ভবন পুড়িয়ে দেওয়ার পেছনের মনস্তত্ত্ব কি? এটা হচ্ছে কি, এইটা আবার ভিন্ন। আমি বলি না যে এদের আবার অনেক নিরাপত্তার দরকার ছিল, এত নিরাপত্তা দেওয়ার কিছু নাই। ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানের যে জায়গাটা সার্ভার, সেটা অন্য জিনিস, এটা আলাদা জিনিস। এটা হচ্ছে একেবারেই যারা এই জিনিসগুলো ষড়যন্ত্র বা প্ল্যান করেছেন, তারা দেখেছে সরকারের কোন কোন ভবন ভালনারেবল, কোন কোন জায়গায় সহজে ঢোকা যায়, কোন কোন দেয়াল সহজে টপকানো যাবে, কোনটার ভেতরে কতগুলো গাড়ি পার্কিং আছে এবং কিভাবে আগুনটা ধরালে অনেক বেশি ভয়ালভাবে জিনিসটা তৈরি হবে। এটা কিন্তু একদিনের পরিকল্পনা না। মানে গোটা ঢাকা শহরে একই সাথে এতগুলো স্থাপনা আক্রমণ, এটা যে চল যাই এখনই করে ফেলি তা কিন্তু না। অলমোস্ট সমসাময়িক সময়ে কিন্তু এতগুলো জায়গায় হয়েছে। কিন্তু একটা খুব ইন্টারেস্টিং বিষয়, আমি খুব ক্লোজলি আন্দোলনকারীদের সাথে যোগাযোগে ছিলাম বা দেখছিলাম, যের মধ্যে ছিলাম, মনিটর করছিলাম। তারা কিন্তু ব্যস্ত ছিল ক্যাম্পাসগুলোতে। ব্র্যাক বিশ্ববিদ্যালয় ধরে এই ব্লকে যারা ছিল, তারা কিন্তু তাদের ক্যাম্পাসের সামনে পুলিশের সাথে লড়াইতে ছিল। যারা আন্দোলনের জায়গায় ছিল, এরা কিন্তু খুব বেশি এইসব জায়গায় আসার সুযোগ পায় না। এখানে সম্পূর্ণ একটা আলাদা গ্রুপ। এবং আপনি যদি যতগুলো ভিডিও ফুটেজ দেখা যায়, আপনি যদি খুব ক্লোজলি দেখেন, এদের অনেকেই কিন্তু ছাত্র না। এদেরকে দেখেই বোঝা যাচ্ছে যে এরা বিভিন্নভাবে সম্পৃক্ত, মোটিভেটেড এবং এসেছে। এগুলো প্রফেশনালি হতে পারে। মানে মাঝখানে আমি তো শুনেছি যে প্রফেশনাল লোক হায়ার করা হয়েছে বলে সরকারের কাছেও প্রমাণ আছে। এই জায়গাগুলোতে দুর্যোগ ব্যবস্থাপনার স্থাপনাটার ব্যাপার না, স্থাপনার স্ট্রাকচারটা যদি এমন হয় যেটা ইজি অ্যাক্সেসেবল, যেমন মানে অনেকটা এরা তো সামরিক কায়দায় করে এটা, যে আমার ঘাঁটি এখান থেকে সে এত রেডিয়াসের মধ্যে কতগুলো ভবন আছে, এর মধ্যে কোনটা আমাদের জন্য সহজ হবে, কোনটার স্ট্রাকচার এমন গ্লাস অনেক বেশি ভাঙা যাবে, কোনটার নিচে গাড়ি অনেক বেশি পার্কিং আছে, বা কোনটার কোন জায়গাটায় একটা জায়গায় আগুন ধরালে এটার ক্ষতি অনেক বেশি হবে, একটা রাডার বা এই ধরনের একটা জায়গায় যদি করা যায় এটা এফেক্ট অনেক বড় হবে। সম্পূর্ণ পরিকল্পিত একটা জায়গা। এবং আপনি যেটা আগে বলছিলেন যে আমাদের গোয়েন্দা ব্যর্থতা কারণে এই জিনিসগুলো বাড়ছে। আপনার সঙ্গে আলোচনা চলবে, আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে, তারপর আবারও ফিরছি আপনার কাছে। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে সময় হয়ে গেছে একটা বিরতির। ফিরবো অল্প সময়ের ভেতর, আশা করি সঙ্গেই থাকছেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। যাচ্ছি আলোচনায় আরিফ জেপ্তিকের সঙ্গে। আপনি এই সন্ত্রাসের ধরনগুলো আপনার মতন করে আপনি বলছিলেন, একটু বিরতির সময় হয়ে গিয়েছে বলে চলে গিয়েছিলাম, ফিরছি আপনার কাছে, আপনি ওখান থেকে শুরু করুন, তারপর আমার কিছু প্রশ্ন আছে আমি করব। আসলে শুরু তো কিছুই নাই, আমি ওই জায়গাতেই থাকছি যে উপলব্ধির ব্যাপার আছে, যে একটা প্রফেশনাল সেট আপ দিয়ে এই পুরা সন্ত্রাসের অংশটুকু করা হয়েছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। এটার সাথে আন্দোলনের আসলে কোনো সম্পৃক্ততা নেই। আন্দোলনের সুযোগে, আন্দোলনের এই যে ইমোশনাল আউটবাস্ট জনগণের এবং সাধারণ ছাত্রদের সুযোগে এই ধ্বংসলীলাটা চালানো বলেছেন যে ছাত্রদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে, মানে যে আমি প্রধানমন্ত্রীর এই কথাটার সাথে একমত। আমি প্রধানমন্ত্রী মানে এই সুযোগটা নিয়েছেন। ছাত্রদের আন্দোলনটা যেহেতু মধ্যবিত্তের আন্দোলন, এখানে কিন্তু একটা ব্যাপার আছে, অনেকগুলো আন্দোলনের সাথে মধ্যবিত্ত ওইভাবে সম্পৃক্ত থাকে না। এই প্রথম মধ্যবিত্তের একটা আন্দোলন যেখানে আমার বাচ্চা আপনার বাচ্চা ক্যাম্পাসে আছে, এবং যার কারণে আমাদের একটা ইমোশনাল সম্পৃক্ততা আছে। আমার পাশের বাসার ছেলেটা মারা যাচ্ছে, আমার পাশের বাসার ছেলেটা বা আমার ভাতিজা, আমার ভাগনা, আমার সন্তানের উপরে হয়তো ছর্রাগুলি পড়েছে। এই যে ইমোশনাল জায়গাটা ছিল, এই গ্যাপে এই পুরা সন্ত্রাসটা করে ফেলা হলো। এবং আমি বলবো যে এটা আমি
সরকারের কিছু বিচক্ষণতাকে আমি সাধুবাদ জানাই। প্রথম কথা হচ্ছে খুব দ্রুত সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, কারফিউ দেওয়া হয়েছে। যদি এটা না হতো তাহলে কিন্তু এই মুহূর্তে ঢাকা শহরের কারফিউ অবস্থা দেওয়ার খারাপ। পরে আমরা দেখলাম যে 48 ঘন্টার ভেতরেই কিন্তু পরিস্থিতি একদম বদলে গেল। যে দিনটা আমরা পেরিয়ে এলাম অর্থাৎ সোমবার কিন্তু আমরা দেশ জুড়ে কোথাও আমরা সহিংসতার হচ্ছে কি, খবর পাই। আপনি সহিংসতা যারা করে এটা কিন্তু খুব বড় সংখ্যক লোক না, মানে খুব ছোট আমার একটা ধারণা গোটা ঢাকা শহরে 200, 300, 400 সন্ত্রাসী মিলে এই কাজটা করেছে হয়তো। হ্যাঁ, তারা অনেককে উস্কে সাথে নিয়ে গেছে, বাট প্ল্যানটা তাদের করা। যখনই আপনি কারফিউ দিয়েছেন এক, এবং দ্বিতীয় হচ্ছে যখন আমাদের সাধারণ ছাত্রছাত্রী যারা আন্দোলনে তারা যখন বুঝতে পেরেছে যে সরকার দাবি মানায় আন্তরিক, কোটা সমস্যার একটা সমাধান হতে যাচ্ছে বা হয়ে যাচ্ছে, আদালতের আপিলের শুনানিকে এগিয়ে আনা হয়েছে, সাধারণ ছাত্রছাত্রীরা কিন্তু উইথড্র করেছে রাজপথ থেকে। এটা কিন্তু বৃহস্পতিবারের পর থেকেই, শুক্রবারে কিছু ছিল, মানে আমি অনেক ঘনিষ্ঠভাবে এটা মনিটর করার কারণে আমি জানি বৃহস্পতিবারে প্রবলভাবে সাধারণ ছাত্রছাত্রীদের, শুক্রবার একটু ইমোশনাল জায়গা ছিল, বাট বৃহস্পতিবার রাতে যখন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলো তাদের যোগাযোগটাও একটু স্থিমিত হয়ে গেছে এবং তারা কিছুটা বুঝতে পেরেছে যে এখন সরকার চাচ্ছে রোববারের ভিতরে জিনিসটাকে আদালতে নিতে। যখন আপনি মূল আন্দোলনকারীদেরকে সরিয়ে ফেলবেন রাজপথ থেকে, তখন কিন্তু হ্যান্ডেল করা সোজা। সুতরাং এটাই হয়েছে এবং এটাই হওয়া বাস্তব। আমি এই জন্য সরকারকে একটু ধন্যবাদ দিব যে সরকার যথাসময়ে সিদ্ধান্তটা নিয়েছেন কারফিউ জারি করে। কারণ তা না হলে হতো কি, গরিব দেশের এতগুলো অবকাঠামো যদি ধ্বংস হতো, আরও প্রচুর হওয়ার সম্ভাবনা ছিল এবং সেখানে আরও বেশি শক্তি প্রয়োগের সুযোগ ছিল তাদের, মানে ধীরে ধীরে আরও বাড়তো। ঢাকার বাইরে থেকে হয়তো আরও বেশি সন্ত্রাসী এনে এখানের মধ্যে আরও বেশি করা হতো, অন্য ধরনের প্রাণহানির সম্ভাবনা ছিল, এখানে বুদ্ধিজীবীদের হত্যা করার একটা সম্ভাবনা তৈরি হতো, বাইরে হয়তো আমাকে আপনাকে মেরে ফেলে অন্য ধরনের একটা কালার তৈরি করার সুযোগ তৈরি হতো। এটা থামিয়ে দেওয়া গেছে এবং আমি এখন মনে করি যে মূল আন্দোলন যেহেতু মোটামুটি এক ধরনের জবনিকা হয়েছে, একটা সফল সমাধান হয়েছে, আমার কাছে মনে হচ্ছে যে এখন দেশ শান্ত হবে। আচ্ছা, আপনার কি এরকম মনে হয় না যে দুর্বৃত্তরা যে সহিংসতা ঘটিয়েছে শুধু সেটি না, তারা আরেকটি কাজ সাফল্যের সঙ্গে করেছে কিনা আমি বলছি প্রসঙ্গটি, সেটি হচ্ছিল যে ধরেন এই দাবির সঙ্গে একটি পক্ষ তো আন্দোলন করছে দাবিতে, কিন্তু তার সঙ্গে সহমত, হ্যাঁ, বা মনে করছে যেরকম হওয়া উচিত কিন্তু আন্দোলনে নেই, এরকম তো একটা পক্ষ ছিল। তো এই দুইয়ের ভেতরে একটি বিশ্বাসের জায়গায় তারা একটি দেয়াল বোধহয় অল্প বিস্তর এটার দায়িত্ব আমি তাদেরকে দিব না, এটার দায়িত্ব আবার আমি সরকারকে দিব, সরকারি দলকে দিব। মানে হচ্ছে যারা তাদের বিরুদ্ধে এখন গেছেন বা যারা তাদের বিরুদ্ধে ক্ষুব্ধ, অভিমান আছে, রাগ আছে, কারণ আমি অনেককে দেখেছি একেবারে ব্লাইন্ড সরকার সমর্থক, মানে তারা মনে করে যে এর বাইরে কোনো কল্পনাই করতে পারে না, ছাত্রলীগ করা হয়তো বা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সাথে, আমার ঘনিষ্ঠ বন্ধু বান্ধব আছে, তারা পর্যন্ত মানে খুবই ক্ষুব্ধ, বিরক্ত, এবং তারাও বলছিল যে এনাফ ইজ এনাফ, দ্য পার্সনস হু আর রেসপন্সিবল শুড বি পানিশড। এই জায়গাটায় গিয়েছে। এটা তো সরকারের ব্যর্থতা। সরকার যদি তার জনগণের সাথে সম্পৃক্ত থাকতে না পারে, সে যদি মানুষের ক্ষোভের ভাষাটা না বুঝে, অভিমানের ভাষাটা না বুঝে, রাগটা না বুঝে, চাহিদাটা না বুঝে, তৃতীয় পক্ষ তো এখানে ঢুকবেই। এটা তো আমি মনে করি না যে তৃতীয় পক্ষ যাদেরকে আমরা এখন বলছি তারা গিয়ে তো আর সরকারকে বুদ্ধি দেয় নাই, ভাই আপনারা ইগনোর করেন, আপনারা একটা বাজে কমেন্ট করেন, আপনারা ওদের কথা শুনেন না, ওরা রাস্তায় থাকবে, এটা তো বলে নাই। তো যদি না বলে থাকে তাহলে আপনি কেন সুযোগ দিলেন? এই সুযোগটা দেওয়ার তো প্রয়োজন ছিল না। এই যে কথাগুলো বলা হচ্ছিল, আমরাও এসে টেলিভিশনে বলছিলাম, সরকার তাদের মতো বলছিল, আন্দোলনকারীরা তাদের মতো। আন্দোলনকারীদেরকে ডেকে যদি এটা প্রথমেই বলা হতো যে তোমরাও কোটা চাও না, আমরা তো পরিপত্র দিয়েছি, মানে আমরাও চাই না, সো আমরা আসলে একদল। কে চাচ্ছে? হাইকোর্ট চাচ্ছে। ওকে, হাইকোর্ট কি চাচ্ছে এই জিনিসটা আমরা আগে দেখি, দেখার পরে তুমি আমি বসে কৌশল ঠিক করব, কোনো সমস্যা নাই। তারপরে হাইকোর্টের রায়টা হয়েছে, তাদেরকে ডেকে বলতে পারতো, হাইকোর্ট বলেছে যে সরকার হিসাবে আমি কমাতে বাড়াতে পারবো, এখন বলো তোমাদের কত হলে তোমাদের কাছে যৌক্তিক মনে হয়, আর এত হলে আমার কাছে যৌক্তিক মনে হয়, আলোচনা করো। এইটা 5, 10, 15%, 20% কোটায় এসে থামতো, শেষ হয়ে যেত। কিন্তু যেটা হয়েছে কি, যোগাযোগের কোনো ধরনের উদ্যোগ সরকারের পক্ষ থেকে দৃশ্যমান ছিল না। হয়তো ভিতরে ছিল, অবশ্যই এগুলোতে থাকে, কিন্তু দৃশ্যমান না থাকার কারণে ব্যাপক সংখ্যক ছাত্রদের কাছে এটা মেসেজটা পৌঁছায় নাই তাদের কাছে, এবং তারা কনফিউজ ছিল। আসলে আমরাও অনেক ধরনের কনফিউজ ছিলাম যে সরকারও কোটা চায় না, আন্দোলনকারীরাও কোটা চায় না, তাহলে ঝগড়াটা কোথায়, দাবির জায়গাটা কোথায়? তো এই জায়গাটা কিন্তু অনেকেই জিজ্ঞেস করছিল, মানে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্নটা আমরা দেখেছি বারবার ঘুরে ফিরে আসছিল যে ভাই এমন তো না যে ওরা কিছু চাচ্ছে সরকার দিতে চাচ্ছে না, সরকার এটা আগেই দিয়েছে, সরকার 18 সালে দিয়েছে কোটামুক্ত চাকরি ব্যবস্থা এই গ্রেডগুলোতে, 9 আপ গ্রেডগুলোতে।
তো আন্দোলনকারীরাও এটা চাচ্ছে, তাহলে সমস্যাটা কোথায়? এই যে সমস্যাটা না, এটাই তো আন্দোলনকারীদের যদি বোঝানো যেত তাহলে কিন্তু এই জায়গাটা তৈরি হতো না। তো এই জায়গা যদি তৈরি হয়েছে, ওই যে বললাম যোগাযোগের কারণে, যোগাযোগ যথেষ্ট পরিমাণ না হওয়ার কারণে এটা ভুল বুঝাবুঝিটা তৈরি হয়েছে। অবশ্যই তৃতীয় পক্ষ সুযোগ নেবে, সকলেই তার স্বার্থ অনুযায়ী রাজনীতি করবে। আমরা তো আরেকজনকে বলতে পারবো না যে আমার রাজনৈতিক ভুলের কারণে বা আমার রাজনৈতিক স্থবিরতার কারণে আরেকজন সুযোগ নেবে না, এটা তো বলার সুযোগ নাই, আরেকজন তো নেবেই। আমাদের আরও একটা বিরতির সময় হয়ে গেছে, ফিরবো আবার আপনার কাছে বিরতির পর। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে আরও একটা বিরতির সময় হয়ে গেল। ফিরবো অল্প সময়ের ভেতর, আশা করি সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক, আপনাদের আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ধন্যবাদ বিরতির সময়টুকু আমাদের সঙ্গে থাকার জন্য। ফিরছি আলোচনায়। এবার একটু আলোচনা করতে চাই যে আসলে করণীয় জায়গাটা কি হতে পারে। সেটা রাষ্ট্রের করণীয় হতে পারে, সমাজের করণীয় হতে পারে, বা অন্য যে কোনো জায়গায় আপনি আপনার মতন করে একটু আমাদের। আমার কাছে যেটা মনে হয়, আমরা যদি আবার ওই আলোচনার মূল জায়গাটায় সূত্রপাত যেখানে করেছিলেন সেখানে যাই, যে তরুণদের আজকের এই অবস্থানে আমাদের করণীয়টা কি। আমি রাষ্ট্রের করণীয়, সরকারের করণীয়, আমার করণীয় এইভাবে আলাদা করে দেখছি না। আমি দেখছি এই প্রজন্মের সাথে বাকি সকল প্রজন্মের করণীয়। এই প্রজন্মকে কিভাবে ডিল, আমি আগে যেটা বলছিলাম যে এখন একটা সম্পূর্ণ নতুন বিশ্বায়নের যুগে একটা নতুন প্রজন্মের মুখোমুখি আমরা হয়েছে, যেটার সাথে আমাদের অনেক হিসাব মিলল না, অনেক হিসাব মিলল না। মানে এরা যেভাবে অকাতরে পুলিশের সামনে চলে যাচ্ছিল, আমি বললাম তো আমরা 90 দশকে তো এই রাজপথে দেখেছি, আমরা কিন্তু নিজেদেরকে বাঁচিয়ে কৌশল, হ্যাঁ মারা গিয়েছেন অনেক তখনও, কিন্তু আমরা এক ধরনের নিজেদেরকে টেকনিক করে বাঁচিয়ে রেখে চেষ্টা করেছি পুলিশের সাথে বা স্বৈরাচারের যে বাহিনী ছিল তাদের সাথে লড়াই করতে। এবার কিন্তু অকাতরে তারা গিয়েছে, আপনি ভিডিও ফুটেজগুলো দেখলে চোখে পানি আসবে আপনার। সম্পূর্ণ নতুন একটা ভাষার জায়গা তৈরি হচ্ছে। আমি মনে করি আমাদের সকলের প্রথম থেকেই কিছু কিছু জিনিস বুঝতে হবে। নাম্বার 1 হচ্ছে যে তাদের ভাষা শিখতে হবে, তাদের চিন্তা চেতনার সাথে আমাদেরকে যেতে হবে। এটা একটা সোশিও সাইকোলজিক্যাল চর্চার মধ্য দিয়ে আমাদেরকে যাওয়া প্রয়োজন, এবং এইটার অনেকগুলো ফ্যাক্টর আছে। এই মুহূর্তে এটা তো আলোচনার বিষয় না, এবং আমি সেটার বিশেষজ্ঞ হিসাবে দাবি করছি না। সো এই জায়গাগুলোকে বোঝার একটা বিষয় আছে, যাতে তাদের সাথে কানেক্টিভিটিটা তৈরি হয়। আমাদের প্রজন্ম আর এই প্রজন্ম সম্পূর্ণ ভিন্ন জায়গা। আমি বারবার বলছি, আমরা বাবার সাথে মাসে একবার কথা বলতাম না ভয়, সত্যি কথা, আমরা সেই জায়গা থেকে বড় হয়েছি। আর আজকে কিন্তু বাবা ছেলেদের মধ্যে, মানে মা মেয়ে বা ফ্যামিলির মধ্যে সম্পূর্ণ একটা ভিন্ন ধরনের বন্ধুত্বপূর্ণ জায়গা থেকে নতুন প্রজন্ম তৈরি হয়েছে। এই ল্যাঙ্গুয়েজগুলো শিখতে হবে আমাদের। 2 নম্বর হচ্ছে কি, আমাদের যে চিরাচরিত যে কিছু ফরম্যাট আছে, সেই ফরম্যাটে রাজনীতি এদের সাথে আর করা যাবে না। সেটা বিভিন্ন ধরনের, আমরা ইতিহাস আশ্রিত কিছু রাজনীতি করে থাকি। আমরা অনেক সময় মনে করি যে, যেমন ধরুন আমাদের প্রজন্ম মুক্তিযুদ্ধের কথা শুনলে অনেক কিছু আমরা চোখ এড়িয়ে গিয়েছি। মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে আমাদেরকে অনেক প্রশ্ন থেকে, অনেক ধরনের জায়গা থেকে আমরা মেনে নিয়েছি, কিন্তু এই প্রজন্ম সেটা করবে না। তাদের আবেগের জায়গাটা মুক্তিযুদ্ধের 50 বছর পরে আমাদের আবেগের জায়গার মতো থাকবে না। আমি যেটা বললাম যে তারা তো জামাত শিবিরকে ক্যাম্পাসে দেখবে কি, ওই সময় তাদের মায়ের কোলে। সো এই জায়গাটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার অভাবের কারণে বা যে কোনো কারণে হোক তাদের একটা গ্যাপ তৈরি হয়েছে। এই গ্যাপটাকে আমাদের মেনে নিয়ে আগাতে হবে। নাম্বার 3 হচ্ছে কি, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তাদেরকে জীবনের একটা পারপাস দিতে হবে। এটা এখন দরকার। আপনি এই যে এত বড় যুদ্ধটা বা এই সংগ্রামটা চলছে, আপনি দেখেন অনেক ইস্যুতে কিন্তু আমাদের তরুণ সমাজ জাগেনি, এইভাবে ক্ষুব্ধ হয়ে নামে নাই। নেমেছে কোথায়? কোটাটা কি ব্যক্তিগতভাবে তার চাকরির, তার নিজস্ব কর্মসংস্থানের একটা জায়গা। সে যে ফ্রাস্ট্রেশনটা দেখছে, যেটা কিন্তু আগে ছিল না আমাদের সমাজে। আমরা 80 দশকে 90 দশকে বড় হয়েছে, আমাদের সময় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে কখনোই যে সকালে 6টার সময় উঠে ব্যাগ রেখে চাকুরির ইন্টারভিউ বই পড়তে হবে, এটা কি কল্পনাও করে নাই, চিন্তাই করে নাই। আমাদের অধিকাংশ বন্ধু বান্ধব বিসিএস দেয় নাই, কখনো প্রয়োজন মনে করে নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগ থেকে পাশ করছে, আইবিএ থেকে পাশ করছে, এখান থেকে বেসরকারি খাতটা ছিল আমাদের প্রায়োরিটি। এখন কিন্তু তা না। তো এই যে কর্মসংস্থান নিয়ে যে একটা অনিশ্চয়তার মধ্যে আমাদের তরুণরা আছে, এই জন্য সরকারি চাকুরিতে এত ভিড় বেড়েছে। এই জায়গাটা আমাদের নিশ্চিত করতে হবে, তাদেরকে এই পারপাস অফ লাইফ দিতে হবে। সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে একটা নতুন দেশের দর্শন যদি তাদেরকে আমরা না দিতে পারি, নতুন সমাজের কথা না বলতে পারি। আপনি এখানে এই পরিমাণ দুর্নীতি রাখবেন, আপনি স্বীকার করবেন যে 1000 কোটি টাকা নিয়ে একটা পুলিশ অফিসার দেশের বাইরে চলে যাচ্ছে, অমুক এত 1000 কোটি টাকা, মানে এখন তো 100 কোটি টাকা শুনলেও মনে হয় যে এই গরিব কোথা থেকে আসলো। 1000 কোটি টাকার ও আচ্ছা,
উনি কে পি কে হালদার কয় হাজার কোটি টাকা মেরে গেছে, এত হাজার কোটি টাকা মেরে দেশ দিয়ে চলে গেছে। উনিকে যে উনি পুলিশের আইজিপি ছিলেন, উনি কত হাজার টাকা মেরে গেছে। উনি জাস্টিস ছিলেন, এত টাকা হাজার কোটি টাকা মেরে চলে গেছেন। এই যে টোটাল একটা আমি বলবো দম বন্ধ করা একটা পরিবেশ, এখান থেকে যদি আপনি দেশকে বাঁচান, তরুণ সমাজ আপনার সাথে থাকবে। সাধারণত হয় কি, তারুণ্যেই মানুষের দেশপ্রেম বেশি থাকে, দেশের প্রতি ভালোবাসা থাকে। তারা যদি দেখে যে বাকি সব কিছু ঠিক আছে, তারা তাদের অংশটুকু তারা স্যাক্রিফাইস করবে, তারা সহায়তা করতে এগিয়ে আসবে, তারা তাদের নতুন আইডিয়াগুলো নিয়ে আসবে। কিন্তু এই জায়গাগুলো যদি আমরা তৈরি করতে না পারি, মানুষের মধ্যে যদি আমরা আশাবাদ তৈরি না করতে পারি, সকল ধ্বংসের মূলটা তৈরি হয় কিন্তু ফ্রাস্ট্রেশন থেকে। মানুষ যখন হতাশ হয়ে যায়, মানুষ তখন ভয় পায়। আপনি যখন চিন্তা করবেন বা আমি যখন চিন্তা করবো যে আমার সামনে আর কোনো ভবিষ্যৎ নাই, আমি কিন্তু ধ্বংসাত্মক হব। আপনি দেখবেন যারা জঙ্গি হয়, যারা ধ্বংসাত্মক হয়, তাদের কারণটা কি? তাদের জীবনের আর কোনো পারপাস নাই। তাদেরকে তখনই ব্রেন ওয়াশ করা সহজ হয় যে তোর দ্বারা তো মানে সে যখন দেখে জীবনের কোথাও কিছু করার নাই, আমি মাইরেই মরে গেলাম। এই জায়গাটা তৈরি হয়। আবার উল্টো দিকে দেখেন আমাদের মুক্তিযুদ্ধের কথা বা এই আন্দোলন থেকে শুরু করে সকল গণ আন্দোলনে আমরা যখন মনে করি যে আমার প্রাণ উৎসর্গ করলেও দেশটা ভালো থাকবে, মানুষ কিন্তু হাসি মুখে প্রাণ দিয়ে দেয়। সো মোটিভেশনের জায়গাটা আপনি চিন্তা করেন, মানুষ দেশের জন্য করতে চায়। এই জায়গাটা যদি আমরা বাকিরা ঠিক করে দিতে পারি, আমার মনে হয় যে আমাদের তরুণ সমাজ পরের যে বাংলাদেশটা তৈরি করবে, এটা অসাধারণ সুন্দর একটা বাংলাদেশ তারা তৈরি করবে। না, সেটা তো আমাদের একদম কোনো সন্দেহ নেই যে প্রত্যেকেরই একটা চাওয়ার জায়গা, প্রত্যেকেরই একটা স্বপ্নের জায়গা। আপনি যে পরামর্শের জায়গাগুলো বললেন, সেইগুলো তো নিশ্চয়ই খুব জরুরি। কিন্তু সরকার তো কিছু বিধি, কিছু কিছু কাঠামোর মধ্যে থাকে, সেই জায়গাটায় যদি স্পেসিফিকলি কোনো ধরনের কোনো অ্যাক্টিভিটিসকে আপনি যদি বলতেন, সেটা একটু এই মুহূর্তে আমার কাছে যেটা মনে হচ্ছে, প্রথম কথা হচ্ছে ক্যাম্পাসগুলোতে লেখাপড়ার পরিবেশটা সম্পূর্ণ নিশ্চিত করতে হবে। যদি সরকারের আপনি বলেন যে ইমিডিয়েট কি অ্যাকশনগুলো নেওয়া প্রয়োজন, এখানের মধ্যে ক্যাম্পাসে কিন্তু সরকারি ছাত্র সংগঠনের এক ধরনের চাপ আছে, এর বাইরেও বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম হয়। এই জায়গা থেকে নিরাপত্তা বোধটা দিতে হবে আমাদের তরুণদেরকে সকল ক্যাম্পাসে। এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে বেসিক নিডসটা আমাদের বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা পায় না। একটা গণরুম, অমানবিক অবস্থা। মানে আপনি ঘুম থেকে উঠবেন, তারপরে আমি এই বিছানায় ঘুমাবো, এইরকম অমানবিক অবস্থা তো লেখাপড়া হতে পারে না। এইখানে একটা ইনফ্রাস্ট্রাকচারগত একটা জরুরি অবকাঠামোগত উন্নয়নের জন্য একটা প্রচুর আমার মনে হয় যে ইনসেন্টিভ দেওয়া দরকার, এবং সেই জায়গাটা আমাদের কাজ করার সুযোগ আছে। লেখাপড়াটা যাতে অনেক বেশি আনন্দদায়ক হয়, অনেক বেশি তরুণরা যাতে তরুণদের মতো করে বড় হতে পারে। কালচারাল অ্যাক্টিভিটিসগুলো বাড়ানোর প্রয়োজন আছে। সাংস্কৃতিক কিছু নাই আমাদের এখন, সাংস্কৃতিক চর্চাটা এত কমে গেছে, এটার একটা কুফল কিন্তু তৈরি হয়েছে। তারপর ছাত্র সংসদ এবং আপনি বলবেন, আমি মাঝখানে একটু বলে নিই যে আপনি সাংস্কৃতিক চর্চা জায়গাটা বলছিলেন, এই নানাভাবে এগুলো কিন্তু হতো, স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয় হতো, সেগুলো কমে গেছে। পাশাপাশি এমনও তো সমালোচনা আছে যে পাঠ্যক্রমে এমন বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে যা আসলে এই ধরনের সংকট তৈরি করছে। এই সমালোচনাটা যারা করেন তারা আসলে শিক্ষানীতি কতটা বোঝেন বা লেখাপড়া বিষয়ে কতটুকু বোঝেন, সকলের কে আমি এক পাল্লায় মাপতে যাব না। কিন্তু আন্তর্জাতিক লেখাপড়ার স্ট্রাকচারটা কিন্তু অনেকটাই এইরকম। মানে আমরা যদি আইবি ফরম্যাটের কথা বলি, যেটা এখন হচ্ছে, আমি ঠিক ওই জায়গাটা বলছিলাম। আমি বলছিলাম যে সমালোচনা যেটা, সেটা হচ্ছে যে অভিযোগ আছে যে কোনো ধর্ম সংশ্লিষ্ট গোষ্ঠীর চাপে বা তাদের কথা অনুযায়ী এক ধরনের পরিবর্ধন এই আপোষটা সরকারের কিছু কিছু জায়গায় আছে। কিন্তু আপনি যদি অন্যান্য সাংস্কৃতিক চর্চাটা বেশি করে রাখতে পারেন, এটা যেমন এই যে দাবিটা আপনি করছেন, এটা যেরকম আছে যে রবীন্দ্রনাথের লেখা দিতে পারা যাবে না, বঙ্কিমের লেখা দেওয়া যাবে না, এগুলো রিপ্লেস করতে হবে, এই পথের জায়গায় কাবার পথে লেখালেখি দিতে হবে, এগুলো আছে। এগুলো থাকলেও আবার উল্টো দিকে এটাও আছে, কিন্তু এখন কিন্তু সরকার সাংস্কৃতিক যেমন বিজয় দিবস করার জন্য, স্বাধীনতা দিবস, আমাদের স্কুলে আমরা কিন্তু এগুলো পাই নাই, আমরা কিন্তু সরকারি স্কুলে পড়ালেখা করেছি। এগুলোর পিছনে কিন্তু ইনভেস্ট করে এবং বাধ্যতামূলকভাবে এই প্রোগ্রামগুলো করার জন্য উৎসাহিত করে। হচ্ছে কি, শক্তি দিয়ে বাধ্যতামূলকভাবে করে আসলে এগুলা খুব একটা, আপনার যদি মূল পরিবেশে এটা না থাকে, আমরা একদম শেষ সময় এসে গেছি। হ্যাঁ, আপনি কথা শেষ করুন। তো আমার কাছে মনে হয় সাংস্কৃতিক আন্দোলনটাকে অনেক বড় করতে হবে, নেতৃত্বের বিকাশের সুযোগ দিতে হবে। আমি অনুরোধ করব, যেটা এই আন্দোলনকারীদের দাবির মধ্যে আমি এইবারও আছে দেখলাম, ডাকসু সহ সকলগুলো ছাত্র সংসদ চালু করতে হবে। এইটা করলে হয় কি, দায় দায়িত্ব থাকে। আমরা যখন ক্যাম্পাসে জানতাম যে আমাদের যে কোনো সময় ডাকসু ইলেকশন করতে হতে পারে, আমি হয়তো নমিনেশন নেব, আমি তখন 20টা লোকের সাথে ভালো আচরণ করার চেষ্টা করতাম, ভালো নেতা হিসাবে নিজের প্রমাণ করার চেষ্টা করতাম। আমি চেষ্টা করতাম লোকজন যাতে আমার উপর আস্থা রাখে। এই সুযোগটা বাচ্চাদেরকে দেওয়া উচিত আমার কাছে মনে হয়। ধন্যবাদ আরিফ জেকতিক।
লম্বা একটু সময় আমাদের সঙ্গে আলোচনায় অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ দীর্ঘ সময় এই আলোচনায় আমাদের সঙ্গে থাকার জন্য। ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ারে আজ বিদায় নিচ্ছি। কাল আবারও কথা হবে অন্য কোনো বিষয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।